আসসালামু আলাইকুম। জুমা মুবারক সবাইকে। আজকে এক ছোট ভাইকে এয়ারপোর্টে গিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। বিদায় দিয়েছি, বিদায় দিয়ে যাওয়ার সময় ট্রেনে আছি এখন। চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যেখানে আমি আমার কিছু নিজের মতামত আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু দেশ এখন একটি সত্যিকারের ক্রান্তিকালের সময় অতিক্রম করতেছে। এই সময় আসলে আমার আশপাশে যারা আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমাদের এলাকার লোকজন আছেন, সবাইকে সবসময় দেশের চলমান পরিস্থিতিতে সচেতন করা, আমাদের যে বিপ্লব ছাত্র জনতা করেছে সেই বিপ্লবের উদ্দেশ্যকে বাস্তব রূপ দেওয়ার জন্য সহযোগিতা স্বরূপ দূর প্রবাস থেকে এসব ভিডিও দেওয়াই আমার মূল উদ্দেশ্য। প্রথম বিষয়টা হলো, আপনারা হয়তো দেখেছেন একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে জামাত ইসলামী এবং বিএনপির ভিতরে ফাটল ধরার জন্য। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে জামাত ইসলামী এবং বড় দলগুলোর মধ্যে জামাত ইসলামী এবং বিএনপি ছাড়া আর অন্য কোনো দল, এত বড় দল এখন আর নেই। কারণ জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি কিন্তু এখন অলরেডি এটা স্বৈরাচারের দোসর হিসাবে মানুষের কাছে একটা দীক্ষিত একটা দলে পরিণত হয়েছে। এখন জাতীয় পার্টির ভবিষ্যৎ কী সেটা আসলে আমরা জানি না। সেই কারণে জাতীয় পার্টি নিয়ে তেমন কোনো আলোচনা এখন তেমন একটা হচ্ছে না। তো জাতীয় পার্টিকেও ছাত্র জনতা, সাধারণ জনগণ এক প্রকার ঘৃণার চোখে দেখতেছে। সুতরাং এখন দুটি দলই হলো এখন আলোচনায়, সেটা হলো জামাত ইসলামী আর এক হলো বিএনপি। গত 16 বছরে জামাত ইসলামী এবং বিএনপি যে নির্যাতন, নিষ্পেষণ, একদম জামাত ইসলামী বলেন এবং বিএনপি শীর্ষ নেতা থেকে শুরু করে এবং সর্বনিম্ন পর্যন্ত সবাই আসলে স্বৈরাচারের নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। এবং কত নেতা তাদের জীবন হারিয়েছে এই রাজনীতির বলিদান হয়েছে। যেমন আমরা যদি বিএনপির কথা বলি, বিএনপির সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া তার জীবনের যে গোল্ডেন সময়, সে সময়টি উনি হারিয়েছেন। যে সময় উনি একদম জীবনের চলার পথে, জীবনে মরে যাওয়ার আগে যে ওনার যে সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থভাবে তিনি দেশের জন্য আরও কিছু করতে পারতেন, সেই সময়টা কিন্তু আওয়ামী দুঃশাসনে কিন্তু শেষ হয়ে গেল। এবং এরকম একজন অভিজ্ঞ নেত্রী, অভিজ্ঞ একজন দেশপ্রেমিক মানুষ, যাকে এত চেষ্টা করেও দেশ থেকে বের করতে কিন্তু পারেনি। তার দেশপ্রেম নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করা কোনো অবকাশ নেই। এই বেগম খালেদা জিয়া থেকে এবং সর্বনিম্ন পর্যন্ত, ওদিকে জামাত ইসলামের সর্বনিম্ন পর্যায়ের নেতা থেকে এবং সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত মোটামুটি একেবারে এক নির্যাতনের স্টিম রোলারের উপর দিয়েই চলে গেছে ওনাদের জীবন। 15 বছর জামাত শিবিরের নেতাকর্মী ঘুমাতে পারে না, সেটা আমরা সাক্ষী। আমরা নিজেরা এগুলো ভোগ করেছি, আমরা জানি। ঢাকা শহরে যখন আমরা আসি, তখন আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি না। তখন ভর্তি পরীক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আমার যাওয়া আসা হতো। ভর্তি পরীক্ষা দিতে যখন আসি, তখন আমি অনেক ভাইকে দেখেছি যারা নামাজ পড়তে পারে না ঠিকমতো, কারণ
জামাত শিবিরের ট্যাগ দিবে এই ভয়ে অনেকে বাথরুমে নামাজ পড়েছে, ঠিকমতো ধর্মীয় অধিকার আদায় করতে পারেনি, ধর্মীয় কাজকর্ম করতে পারেনি। মৌলানা নিজামী সাহেব থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম এবং সর্বনিম্ন একটা কর্মী সমর্থকও বাঁচতে পারেনি এই নির্যাতন থেকে। সুতরাং এই দুটি দলেই নির্যাতনের শিকার হয়েছে কম বেশি। তবে জামাত ইসলামের ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্যাতন এবং নিষ্পেষণের ঘটনা অনেক বেশি। জামাতের কোনো মিছিল মিটিংয়ে, শিবিরের কোনো মিছিল মিটিংয়ে গুলি ছাড়া আর কোনো কথা হয়নি, শুধু গুলি চলেছে। এবং সর্বোপরি জামাতে ইসলামীর এবং তথা বাংলাদেশের সবচেয়ে আপনার জনপ্রিয় নেতা আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা জানেন কীভাবে ওনার অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, এবং সে ফাঁসিতে প্রতিবাদ করতে গিয়ে কত শত শত মানুষ একদিনে শত মানুষ জীবন দিয়েছে। এরকম আরেকটি নেতা বাংলাদেশে এখন পর্যন্ত নেই যাকে বাঁচানোর জন্য এরকম 100-র উপরে মানুষ জীবন দিয়েছে একদিনে। এরকম একটা নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত নেই। 28 অক্টোবরের ঘটনা আপনারা জানেন, সে 28 অক্টোবর থেকে শুরু হয়েছে এই নির্যাতন। তো এসব কথা আমি কেন বলতেছি, একটা উদ্দেশ্য নিয়ে বলি, সেটা হলো দুই দলেই এই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু দুই দলের আদর্শ চিন্তাধারা আলাদা, সেটা স্বাভাবিক। গণতান্ত্রিক দেশে দল, চিন্তা, মতামত এগুলো পার্থক্য থাকবে। এক দল ইসলামী আন্দোলন করে ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে চায়, আরেক দল ওখান থেকে একটু মডারেটভাবে তাদের কর্মসূচি বা তাদের দলীয় চিন্তাধারা আলাদা, সেটা থাকবে। কিন্তু গণতান্ত্রিক দেশে এরকম বিভিন্ন মতের বিভিন্ন মতামত থাকবে, এগুলোকে আমাদের সম্মান করতে হবে। এখন যেটা দেখা যাচ্ছে, এইটাকে পুঁজি করে জামাত এবং বিএনপির ভিতরে একটা শত্রুতা ভাবপূর্ণ যেরকম একটা বিরোধী দল তৈরি করা যায়, সেরকম একটা জিনিস তৈরি হওয়ার সম্ভাবনা, এরকম করার জন্য কিছু গ্রুপ তৈরি হয়ে গেছে। তো আমি বলবো, দেখেন 15-16 বছর অনেক নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আল্লাহর হস্তে এই নেতাকর্মী থেকে শুরু করে নিচের উপরে সবাইকে বলি, যে যার যার মতামত নিয়ে থাকেন, যে যার যার মতো কাজ করেন, বিরোধী দল থাকেন, গঠনমূলক সমালোচনা করেন, গঠনমূলক একে অপরের বিরোধিতা করেন, কিন্তু সংঘাতমূলক উস্কানিমূলক কোনো কথাবার্তা এসব কাজে আমার মনে হয় না যাওয়াই ভালো। যদি আমরা ওই পথে হাঁটতে থাকি, যেটা হবে মধ্যখানে স্বৈরাচার আবার ঢুকে যাবে। আমার আহ্বান হলো, এমন কিছু কাজ আপনারা করবেন না। বিএনপি এবং জামাত, আমি দুজনকেই বলি, এমন কোনো কাজ আমাদের করা উচিত নয়, এমন কোনো সংঘাত আমাদের ভিতরে তৈরি করা উচিত নয় যেটার জন্য জনগণ ফেড আপ হয়ে যাবে, জনগণ আবার অন্য একটি দলকে আনার জন্য চিন্তা করবে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু ছিল কত বছর, 15-16 বছর যেটা ক্ষমতায় ছিল। এই 15-16 বছরে আওয়ামী লীগ দলীয় শূন্য করেছে, দল শূন্য করেছে, দেশটাকে নির্যাতন নিষ্পেষণ করেছে। এই কারণে দেশের জনগণ তৃতীয় অন্য শক্তির মাধ্যমে, একটু দেখেন ছাত্র জনতার মাধ্যমে, ওই ছাত্র জনতাকে দেশের জন্য সহযোগিতা করেছে এবং তাদেরকে একেবারে ক্ষমতার থেকে একেবারে এক প্রকার লাথিগুষ্ঠ দিয়ে বের করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। আমাদেরকে সহনশীল হতে হবে, সব কিছুর আগে দেশকে নিয়ে চিন্তা করতে হবে। সব নিজের দল মত, নিজের স্বার্থ সব কিছু চিন্তার ঊর্ধ্বে থেকে দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে। কারণ আপনাদের দুটি দলের উপর, কর্মকাণ্ডের উপরেই কিন্তু দেশের স্বাধীনতা, ভবিষ্যৎ যে বাংলাদেশ গড়ার যে চিন্তা, সেটা নির্ভর করতেছে। আমি মনে করি ছাত্র জনতার এই বিপ্লবকে আপনারা ধারণ করেন। আপনারাও এখানে জীবন দিয়েছেন, আপনাদের কর্মীরা জীবন দিয়েছে। জামাত শিবিরের কর্মীরা, আমাদের শিবিরের কর্মীরা যে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। বিএনপির ভাইয়েরা, অন্যান্য অঙ্গ সংগঠনের এরাও সর্বোচ্চ
ত্যাগ স্বীকার করেছে। আমার মনে হয় এই সময় আমাদেরকে সব সময় একটা জাতীয় ঐক্য রাখতে হবে। জাতীয় ঐক্য, নিজের ছোটোখাটো মত পার্থক্য এগুলোর ঊর্ধ্বে উঠে একটা জাতীয় ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কেউ কারো উপর মানে উস্কানিমূলক কথাবার্তা বলার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। দেশকে ধারণ করতে হবে, আমাদের দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দলীয় স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে, ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে দেশকে প্রাধান্য দিতে হবে। এটা যদি না করি তাহলে কিন্তু যে লাও সে করুক, সে আগের মতো কিছুদিন আপনারা ভালো থাকবেন, আবার সে আগের আর একটা শক্তি ঢুকে আপনাদেরকে আবার পিটাবে, মারবে, আবার সে দেশ বিপদে পড়বে। এরকম বারবার একই চক্রের মধ্যে দেশ কোনোভাবেই আসলে জনগণ চায় না একই চক্রের ভিতরে থাকতে। গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক একটা দেশে সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করার জন্য এই সরকারকে সময় দিয়ে এই সরকারকে যে বিপ্লবের যে উদ্দেশ্য সেটা পূরণ করার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন। এটা খুব দরকার। তো এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা ভালো করব, পৃথিবীকে আমরা, আমাদের ছোট দেশ হলো আমাদের শক্তি, আমাদের ঐক্য, আমাদের দেশত্ব প্রেমে পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই আশা ব্যক্ত করে এবং সমস্ত ভাই বেড়াদার যারা আছেন সবাইকে সহনশীলতা এবং একে অপরের প্রতি ভালোবাসা, বিরোধী দল হলো সরকারি দল হলো, হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, হয়তো আপনারা ক্ষমতায় গেলে দুজনের ভিতর যে সৌহার্দ্যপূর্ণ এইগুলো রাখার যে শপথ, এটাকে বজায় রাখার জন্য আহ্বান করতেছি। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। আমাদের দেশে গিয়ে যাক। আমরা দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, এত স্বপ্ন হয়তো আগে দেখিনি, এখন যেটা দেখি। এই কারণেই মনের আকুতি থেকে এই কথাবার্তাগুলি বলি। আমি জানি আমার কোনো কথা এই সমস্ত নেতা বা কর্মী নেতাদের মানে কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছাবে না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের যারা তরুণ প্রজন্ম, যারা জামাত এবং শিবিরের তরুণ প্রজন্ম, ওরা তো শুনে। আমার গণ্ডের ভিতরে যারা আছে তারা হয়তো শুনবেন, বিএনপিরও আমার গণ্ডে যারা আছেন তারা হয়তো শুনবেন। এই কারণে সবাই শুনে যদি একটা মেসেজ সবার ভিতরে যায় যে হ্যাঁ, আমাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখতে হবে, সেক্ষেত্রে এটাই হবে একটা আমাদের সফলতা। সবাই সবার জায়গা থেকে সবাই পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে আগিয়ে রাখবে, দেশকে প্রাধান্য দেবে। এটাই হলো আমাদের প্রধানতম উদ্দেশ্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।